আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বরাবরের মতো আজকে এই শেষে 26 ব্যাচকে উদ্দেশ্য করে যে আমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিতেছিলাম সেই ক্লাসগুলো আজকে আমরা আলোচনা করব হচ্ছে দ্বিতীয় পত্র 4 নম্বর অধ্যায় বহুপদী এবং বহুপদীর সমীকরণ। বহুপদী এবং বহুপদীর সমীকরণ নামক যে অধ্যায়টা, এই অধ্যায়টার আমরা এমসিকিউ যত প্রকার আসতে পারে সেগুলো আমরা সলভ করব। আগে আমরা বেসিক আলোচনা করব এবং এরপর হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। তো আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য এই জিনিসটা আমরা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব। উৎপাদক উপপাদ্য জিনিসটা কি? যেমন আপনাদেরকে আমি বলি যে হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা একটা বীজগাণিতিক রাশি এবং আমরা এটার একটা উৎপাদক, মানে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে x মাইনাস 2 এবং x মাইনাস 3। অর্থাৎ এই যে ফাংশনটা, এটার একটা উৎপাদক হচ্ছে আপনার x মাইনাস 2 এবং আরো একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 3, এরকম। তো আসলে যে এটার একটা উৎপাদক, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলেই বুঝতে পারি। তো আমরা উৎপাদককে বিশ্লেষণ না করেও বুঝতে পারবো কিভাবে। আমরা একটা ফাংশন যদি এরকম ধরে নেই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো আমরা এক্স মাইনাস 2 একটা উৎপাদক, এক্স মাইনাস 2 একটা উৎপাদক, এটা এখন আমাদের সত্য কিনা? অবশ্যই তো সত্যই, এটা আমরা জানি। কিন্তু যদি আমরা একটা ক্ষেত্রে যদি আমরা না জানি বা একটা সমীকরণ, একটা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে যদি আমরা এটা না জানি যে হচ্ছে এটার উৎপাদক কি কি হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সেক্ষেত্রে এটা সমান আমরা 0 ধরব, অর্থাৎ x মাইনাস 2 সমান 0, x এর মান আসবে 2। আমরা f অফ x এর জায়গায় f অফ 2 বসাবো, তার মানে x এর জায়গায় 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। এটা দেখবেন যে আপনাদের 0 আসে, এটা সরল করলে আমাদের কত আসবে? 0। যেহেতু ফাংশন 2 সমান 0 হয়েছে, সুতরাং x মাইনাস 2, x মাইনাস 2 সমান 0 ধরার কারণে x এর যে মানটা আসছে সেই মানটা এই ফাংশনে বসানোর কারণে এটা 0 আসছে। তার মানে এই মূল যে ফাংশনটা সমান আমরা 0 ধরছিলাম ওটা হচ্ছে আমাদের একটা উৎপাদক। আরো একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, আমরা x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এটা f অফ x ধরলাম, আর নিলাম হচ্ছে আমরা x প্লাস 2। আমরা দেখব যে এই যে এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার একটা উৎপাদক x প্লাস 2 হতে পারে কিনা, একটা উৎপাদক x প্লাস 2 হতে পারে কি না সেটা আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমরা এটা সমান 0 লিখব, তাহলে x এর মান আসবে -2, x এর মান -2 এটার মধ্যে বসাবো, এটা হয় f অফ -2। তো প্লাস 4 ইন্টু -2 প্লাস 3, এটা আমাদের আসে 4 -8 প্লাস 3, তারা আসে -1। -1 আসছে, -1 আর 0 তো সেম হইল না, তাহলে এখানে যেহেতু 0 আসে নাই, তার মানে বোঝা শেষ আমাদের যে x প্লাস 2 এই x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এটার একটা উৎপাদক না। আশা করা যায় যে এটা বুঝতে পারছেন, বুঝাইতে পারছি। মানে
মানে একটা রাশির অপর একটা রাশি উৎপাদক হতে পারে কি হতে পারে না, সেটা আমরা একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। দেখি, মার্গার তো মনে হয় ভালো, পরবর্তীতে লেখা যাচ্ছে, দেখা যায় স্পষ্ট বোঝা যায়। যেমন আপনাদেরকে আমি একটা বোর্ডের এমসিকিউ সলভ করাই। কে এর মান কত হলে এত সমীকরণের একটা উৎপাদক এক্স প্লাস থ্রি। আচ্ছা দেখেন, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি প্লাস কে, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল জিরো। মানে এখানে কে এর মান আসলে কত বসাইলে এটার একটা উৎপাদক আপনার এক্স প্লাস থ্রি হবে। এক্স প্লাস থ্রি মানে এইটুকুর যে একটা উৎপাদক, এইটুকুর একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হবে। কে এর মান কত হইলে, কে এর মান কত হইলে এইটুকুর একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হবে। এক্স প্লাস থ্রি হওয়ার জন্য আমরা এটার সমান জিরো ধরবো, সেখান থেকে আমাদের এক্স এর মান বের হবে মাইনাস থ্রি। তো এক্স এর এই মানটা আমরা এটার মধ্যে বসাবো। আর এটা যদি উৎপাদক মানে এটার ক্ষেত্রে যদি জিরো আসে, সেক্ষেত্রে তো উৎপাদক হবে। এটার মধ্যে মান বসাইলে যদি জিরো না আসে, সেক্ষেত্রে তার উৎপাদক হবে না। তার মানে আমরা এক্স এর মান এখানে মাইনাস থ্রি পাইলাম। এই মাইনাস থ্রি এটার মধ্যে বসাইলে যে সমীকরণটা হবে, প্রশ্ন মতে ওটার সমান জিরো ধরতে হবে। তো প্রশ্ন মতে আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস কে। তাহলে এক্স এর মানটা আমরা বসাইছি, এটার সমান আমাদের জিরো হবে। মানে এটা ক্যালকুলেশন করলে যদি জিরো হয়, তাহলে কিন্তু একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হবে। নাইন মাইনাস একুশ প্লাস থ্রি প্লাস কে ইকুয়াল জিরো। তাহলে নয় বারো, বারো থেকে একুশ বাদ দিলে হয় মাইনাস নয়। কে এর মান ওই পাশে দেওয়া হয় নয়, নয় হয়। তো কে এর মান যদি এটা নয় হয়, তাহলে আমাদের সমীকরণটা কি হয়, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি প্লাস নাইন মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। দেখেন, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এটার একটা উৎপাদক হচ্ছে আপনার এক্স প্লাস থ্রি। কিভাবে, এক্স প্লাস থ্রি সমান জিরো হলে এক্স সমান হয় মাইনাস থ্রি। এক্স এর জায়গায় মাইনাস থ্রি বসাবেন, বসায় চেক করতে পারেন। মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস টুয়েলভ, তাহলে নাইন মাইনাস একুশ প্লাস বারো। নয় আর বারো যোগ করলে হয় একুশ, একুশ থেকে একুশ বাদ দিলে হয় জিরো। শেষ। তাহলে বুঝতেই পারতেছেন যেখানে এই সমীকরণটার মধ্যে কে এর মান যদি আমাদের নয় হয়, সেক্ষেত্রে কিন্তু এই রাশিটার একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হয়। তো এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য, এরকম আমরা বলে থাকি এটাকে। মার্গার প্রবলেম, মার্গার প্রচুর প্রবলেম। এটা দিয়ে লিখি, যদি এই লিখি হবে না। একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে এবার আসেন আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তো জানবো। দ্বিঘাত সমীকরণ জানার আগে আমরা বহুপদীর যে শর্তটা, বহুপদীর দুইটা শর্ত আছে। তো একটা বীজগাণিতিক রাশি বহুপদী হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। বহুপদী হওয়ার ক্ষেত্রে আমার দুইটা শর্ত মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে পাওয়ার n হতে হবে, পাওয়ার n হতে হবে। n বলতে কি বোঝায়, n বলতে কিন্তু আপনার যদি 1 2 3 4 এরকম বোঝায়, আমি এটাকে n নাই লিখলাম। আমরা বলবো যে না, এটাকে একটু অন্যভাবে লিখি। পাওয়ার 0 অথবা
ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বরে আমাদের আরো একটা শর্ত মনে রাখতে হবে, পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা সসীম হতে হবে। কি রে, এরকম করে তো আর ক্লাস নেওয়া যাব না, এত ডিস্টার্ব কে মার্গার, এতগুলা মার্গার দেখেন, 2 3 4 5 6, 6টা মার্গার, একটার মধ্যেও কালি ঠিক নাই। এটা দিয়ে লিখেছে দেখি, পদ সংখ্যা সসীম হতে হবে। এবং এগুলোর বাহিরে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে ওটা বহুপদী হবে না। যেমন ধরেন পাওয়ার শূন্য অথবা ধনাত্মক না হয়ে ঋণাত্মক হইল, পাওয়ার কি হয়ে গেল, ঋণাত্মক কোন একটা কিছু হইল, অর্থাৎ x ইনভার্স 1 প্লাস 2, এটা একটা বহুপদী হবে না, কারণ পাওয়ারে কিন্তু ঋণাত্মক হওয়া যাবে না, কিন্তু এখানে কি পাওয়ার ঋণাত্মক হইছে না, এই কারণে এটা একটা বহুপদী হবে না, এটা একটা বহুপদী হবে না। বহুপদী হওয়ার জন্য আমাকে অবশ্যই পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক হতে হবে, অথবা 0 হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আপনাদেরকে আমি একটু উদাহরণ দেই, তাহলে বুঝবেন। নিচের কোন সমীকরণটি বহুপদী রাশি, আচ্ছা বহুপদী রাশি কোনটা সেটা আমরা কি শিখবো। তো আমাকে ক নম্বরে দেওয়া আছে হচ্ছে, এগুলো আমাদের বোর্ডে আসছিল, x⁻² প্লাস x⁻³ খ নম্বরে আমাকে দেওয়া আছে 3√x² প্লাস √x⁻³ গ নম্বরে দেওয়া আছে হচ্ছে x⁻⁴। বড় গ নম্বরে দেওয়া আছে আমার x। এবার এই 4টা অপশন দেওয়ার পর আমাকে বলছে যে এই 4টার মধ্যে নিচের কোনটা বহুপদী হবে। বহুপদীর প্রথম শর্ত হচ্ছে আপনার পাওয়ার শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক হতে পারে, মানে পাওয়ার সবসময় এই দুইটার কোনো একটা হবে, হয়তো শূন্য হবে, মানে শূন্য কখন হয় মানে হচ্ছে একটা ধ্রুবক, একটা ধ্রুবক মানে ওটার সাথে আমরা x কিন্তু গুণনাকারে লিখতে পারি না, x গুণনাকারে না লিখতে পারি, বা আমরা 1 গুণনাকারে কিন্তু ঠিকই লিখতে পারবো। এরকম যেমন হচ্ছে x+2, এখন এই পদ x+2 ইনটু আমরা 1 লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা এই 1 কে আবার x⁻0 দিতে পারবো। দেখবেন যে আমাদের x⁻0 আসছে, তো 0 হলেও কিন্তু এটা বহুপদী হবে। তো পাওয়ার আমাদের শূন্য অথবা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে পাওয়ার কি ঋণাত্মক হওয়া যায়, হওয়া যায় না, তাহলে এটা হতে পারে না। পাওয়ার কি একটা ভগ্নাংশ হওয়া যায়, হওয়া যায় না, তো যাই হচ্ছে শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে আমাদের যে 3√x², এটা কিন্তু x⁻2/3 লেখা যায়, কিন্তু এটা যদি পাওয়ার হয় সেক্ষেত্রে এটাকে আসলে বহুপদী হতে পারে, পারে না। এখানে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা হতে পারে, তাহলে এটা আমাদের একটা বহুপদী হতে পারে। তাহলে আমাকে এটাই প্রশ্ন করছিল যে নিচের কোনটি বহুপদী রাশি, তাহলে আমরা বড় গ নাম্বার অ্যানসার পাইলাম। এরপরে আমরা আরো একটা এমসিকিউ দেখব এবং এর মাধ্যমে আমরা এই টাইপটা শেষ করব।
এই অধ্যায়ের যে মূল টপিক সেগুলো আমরা শুরু করতে পারবো, যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসতেছে। এ এক্স স্কোয়ার প্লাস ক নম্বর আমাকে এটা দিচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস by স্কোয়ার। খ নম্বরে দিচ্ছে হচ্ছে আপনার 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার। গ নম্বরে দিছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, মানে আমি যে বৃত্তের সমীকরণ দিয়ে দিচ্ছি এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এরকম দিয়ে দিচ্ছে। তো আরেকটা দিছে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y/x 3y/x প্লাস y স্কোয়ার, 3y/x প্লাস y স্কোয়ার। এই চারটা অপশন আমাকে মানে দিচ্ছে, দিয়ে বলছে যে এর মধ্যে কোনটা বহুপদী হতে পারে না। বহুপদী হওয়ার জন্য পদ সংখ্যা সসীম, যেটা মানে পদ সংখ্যা কয়টা আছে সেটা আমরা বলতে পারবো। এখানে 3টা আছে আমরা বলতে পারতেছি, এখানে 5টা আছে বলতে পারতেছি, এখানে 3টা আছে, এখানে 3টা আছে, আমরা সবই বলতে পারতেছি। তার মানে এটা দিয়ে তো আমরা আসলে নির্ণয় করতে পারি না, আমরা উপরেরটা দিয়ে নির্ণয় করব। পাওয়ার শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, এটার পাওয়ার ধনাত্মক, এখানেও ধনাত্মক, এগুলা সবই ধনাত্মক, এগুলার ক্ষেত্রে ধনাত্মক, এগুলার ক্ষেত্রে ধনাত্মক। কিন্তু আমি যদি এই x কে উপরে নিয়ে যাই, এই x কে উপরে নিলে দেখবেন 3y(x) এর পাওয়ার -1 আসা পড়ে, 3y(x) এর পাওয়ার কি আসা পড়ে? -1। আচ্ছা, -1 যদি আসা পড়ে তাহলে পাওয়ার কিন্তু আমাদের আর ধনাত্মক রইল না, ঋণাত্মক হয়ে গেছে। সুতরাং এটা আমাদের কি না? বহুপদী না। সুতরাং এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারা এটাই প্রশ্ন করছিল যে নিচের কোনটি বহুপদী নয়, তাহলে আমাদের বড় গ হবে অ্যানসার, ঘোড়ার গ। তো এই ছিল হচ্ছে আমাদের কোনটা বহুপদী এবং কোনটা বহুপদী নয় সেটা। এবং আমরা হচ্ছে প্রথমে আমরা বেশ কিছু বেসিক আলোচনা করব এবং এরপর হচ্ছে কিছু ম্যাথ আমরা সলভ করব। তো প্রথমে আসেন, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই পদের পাওয়ার হচ্ছে 2, এই পদের পাওয়ার 1, এই পদের পাওয়ার 0। তাই সবথেকে পাওয়ার বেশি কোনটা? পাওয়ার 2। সবথেকে পাওয়ার বেশি যেটা হয় ওটাকে বলা হয় ঘাত, এবং বলা হয় ওই কয়টা আসলে সম্ভাব্য মূল থাকে। তার মানে এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তার মানে এই সমীকরণটা সমাধান করলে দুইটা সম্ভাব্য মূল পাওয়া যাবে। দুইটা সম্ভাব্য মূল আমরা কি কি সেগুলো আমরা জানি না। তো সেই দুইটা মূল আসলে কেমন হবে, সেই দুইটা মূল কি আমরা জানি না, তবে আমরা কেমন হবে সেটা আমরা আগে বের করা শিখব। যেমন ওটা বের করার জন্য আমরা করব হচ্ছে নিশ্চায়ক বের করব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করব। হয়তো এটা শূন্যের সমান হবে, না হয় বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের তুলনায় বড় হবে, না হয় বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের তুলনায় ছোট হবে, অথবা বি স্কোয়ার মাইনাস 4ac কোন একটা সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা হবে, এই চারটার কোন একটা হবে। তো প্রথমটা আসেন, যদি শূন্যের সমান হয় মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমরা এখান থেকে নির্ণয় করব এই সমীকরণ থেকে। যদি সেটা আমাদের শূন্যের সমান হয় তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু নোট করবেন। সেটা হচ্ছে এই সমীকরণের যে দুইটা মূল হবে, এই দুইটা মূল বাস্তব, মূলদ এবং সমান, এগুলা হবে। আজকে ক্লাসটাই নেওয়া যাইতেছে না।
দেখি আবার ধরেন যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের তুলনায় বড় হবে, এরকমও হতে পারে, মানে যে কোনো কন্ডিশনই তো এখানে হতে পারে। আমাদের দেখতে হবে যে মানটা আসলে কত আসছে, সেটার অনুযায়ী আমাদের কোনটা পড়তেছে। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যের তুলনায় বড় হয়, তাহলে সমীকরণের মূল দুইটা বাস্তব অমূলদ অসমান, এরকম হবে মানে এটার ক্ষেত্রে। আর যদি এটা হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের তুলনায় ছোট, তাহলে হচ্ছে অবাস্তব অসমান, অবাস্তব অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান আপনার 1 4 অথবা কি বলেন তো 1 4 9 16 25 এরকম কোন সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সেটার কথা এখানে বলা হচ্ছে। পাওয়ার 2 মানে পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে এই সমীকরণের যে দুইটা মূল হবে, সেই দুইটা মূল আমাদের অবশ্যই অবশ্যই বাস্তব মূলদ এবং অসমান, এরকম আসলে আমাদের এই ঘটনাগুলো লক্ষ্য করা যায়। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলা হয় নিশ্চয়ক, আবার বলা হয় পৃথায়ক। তো এটা যদি আমাদের শূন্যের সমান হয়, তাহলে সমীকরণের দুইটা মূল আমাদের বাস্তব মূলদ এবং সমান হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যের তুলনায় বড় হয়, তাহলে বাস্তব মূলদ অসমান হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্যের তুলনায় ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক যদি হয়, তাহলে অবাস্তব অসমান হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে বাস্তব মূলদ এবং অসমান হবে। তো এই হচ্ছে আমাদের এই চারটা কন্ডিশন আমাদের মুখস্থ করতে হবে। এরপর আসেন এই সমীকরণের যে দুইটা মূল, সেই দুইটা মূল আমাদের আসলে যদি দেখেন কখনো কখনো যে সি ইকুয়াল জিরো, সি ইকুয়াল জিরো হলে একটি মূল জিরো হবে, একটি মূল জিরো হবে, অপর মূল কি হবে সেটা একটু বলেন তো আমাকে। এটা কি আমরা এই দুটো থেকে যদি আমরা x কমন নিই, তাহলে লিখবে ax প্লাস b, তার মানে হবে মাইনাস b ডিভাইডেড বাই a। তাহলে অপর মূলটা আমাদের কত হবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ, মানে সির মান, সি বলতে ধ্রুবক কনস্ট্যান্ট কে বোঝায়। এটা যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে একটা মূল অবশ্যই অবশ্যই জিরো হবে, এবং অপর মূলটা আমাদের হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ। আবার এখানে আমাদের আরো একটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে বি ইকুয়াল জিরো হলে, বি ইকুয়াল যদি আমাদের জিরো হয়, তাহলে দুইটি মূল সমান হবে, দুইটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট এরকম হবে। আর সেই দুইটা মূল আমাদের আবার কি, মূল দুইটি কত হবে, মাইনাস সি ডিভাইডেড বাই এ, এটার উপর রুট ওভার, এখানে একটা প্লাস এবং একটা মাইনাস থাকবে, প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস সি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের যদি বি ইকুয়াল জিরো হয়, তাহলে দুইটা মূল আমাদের সমান হয়, দুইটা মূল সমান হয় কিন্তু মানের সেন্স, যেমন একটা হচ্ছে আমাদের যদি 3 হয়, তাহলে আরেকটা মাইনাস 3 হবে, একটা যদি 4 হয়, তাহলে আরেকটা মাইনাস 4 হবে। এরকম সমীকরণটা আমরা সমাধান করেই আসছি।
যেমন আমরা এরকম সমাধান করি নাই যে বি স্কোয়ার মাইনাস ফোর আর ইকুয়াল 0, তাহলে সমীকরণটা সমাধান করলে বির মান আসছে আমাদের প্লাস মাইনাস 2। তো এটার কথাই তো আমি বলতেছি যে একটা হচ্ছে প্লাস 2 আর একটা হচ্ছে মাইনাস 2। আপনি এটা তো বের করতেই পারবেন, প্লাস মাইনাস, এখানে সি বলতে মাইনাস 4 কে বোঝানো হচ্ছে। তো মাইনাস 4 মাইনাস সি মানে আমাদের 4 আসবে ডিভাইডেড বাই এ। এ বলতে এখানে 1, কারণ বি এখানে চলক, চলকের সাথে কি আমাদের এ আছে, তো এখানে এ না থেকে যদি আমাদের এখানেও যদি আমাদের 4 থাকতো কথার কথা, তাহলে আমরা এখানেও 4 লিখতাম। এখানে যদি আমাদের 9 থাকতো তাহলে আমরা এখানে 9 লিখতাম। তো এরকম যে সংখ্যাটা থাকতো সেটা আমরা লিখতাম। তো এখানে এটা নেই, তো এখানে আমরা নিচে 1, আর এটা হচ্ছে আমাদের রুট ওভার। তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4 মানে হচ্ছে প্লাস মাইনাস তো আগে দিয়ে রাখছি, শুধু একটু লিখলেই হবে। তো এরকম সমাধান কিন্তু আমরা এখান থেকে মূলত সূত্র হচ্ছে আমাদের এইটা। তো এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মূলগুলো আসলে কেমন হতে পারে সেটা। এবার আসেন আমরা আরো কিছু শিখি। এই দ্বিঘাত সমীকরণের আর দুইটা মূল আমরা কি কি এখনো জানি না। আমরা ধরে নিলাম হচ্ছে আলফা এবং বিটা। মার্কার একবারে কালি নাই, তাহলে আমরা ধরে নিলাম দুইটা মূল আমাদের কি কি, আলফা এবং বিটা। তো আলফা এবং বিটা হচ্ছে এই সমীকরণের যে দুইটা মূল হবে সেই দুইটা। তো এই দুইটা মূল যদি আমরা যোগ করে ফেলি, আলফা এবং বিটা যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের হয় মাইনাস বি বাই এ, আর দুটা মূল যদি আমরা গুণ করে ফেলি তাহলে হয় সি বাই এ। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আমাদের আলফা এবং বিটা, তাহলে দুটা যোগ করলে হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা বিটা, অর্থাৎ গুণ করলে হবে সি ডিভাইডেড বাই এ। এটা আমরা মনে রাখবো। এরপর হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বলতে একটা কথা আছে। যদি দেখেন যে এর মান আমাদের হয়তো শূন্যের তুলনায় বড় হবে, না হয় এর মান শূন্যের তুলনায় ছোট হবে। যদি শূন্যের তুলনায় বড় হয় তাহলে হবে সর্বনিম্ন মান, সর্বনিম্ন। আর যদি আমাদের শূন্যের তুলনায় ছোট হয় এর মানটা, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সে যদি শূন্যের তুলনায় ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, এটার জন্য আমাদের থাকবে হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে সর্বনিম্ন মান কখন থাকবে এবং সর্বনিম্ন মান কখন থাকবে সেটা কিন্তু আমরা বুঝলাম। এরপর আসেন কোন মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটা দুইটার জন্যই সেম সূত্র, মাইনাস বি বাই টু এ। এটা হচ্ছে আমাদের আর যে মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা। আর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানটা আসলে কত সেটা পাওয়ার জন্য যে ফর্মুলাটা, সেটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। মনে হয় বুঝাইতে পারছি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান মানে এর জায়গায় যে থাকবে এক্স স্কোয়ারের সহগ শূন্যের তুলনায় বড়, অর্থাৎ ধনাত্মক হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর যদি শূন্যের তুলনায় ছোট হয় তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। কোন মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই 2a। আর সর্বোচ্চ মানটা কত অথবা সর্বনিম্ন মানটা কত সেটা বের করব কিভাবে, সেটার ফর্মুলা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো এই হচ্ছে আমাদের টোটাল শর্টকাট গুলো, এবং কিভাবে আসলে কি কি কনসেপ্ট থেকে আমাদের বারবার প্রশ্ন আসতেছে। আমার মনে হয় যে দ্বিঘাত সমীকরণে আমি যে নিশ্চয়ক বুঝাইলাম, এবং বি জিরো হলে কি হয়, সি জিরো হলে কি হয়, আর দুইটা মূলের যোগফল, গুণফল, আর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এগুলা বুঝাইলাম। এগুলার থেকে আমাদের দ্বিঘাত সমীকরণের বাইরে আর কোনো কিছু আসবে না, এগুলার মধ্যে থেকেই আমাদের বারবার আসতেছে। তো আমরা ম্যাথ এখন কিছু সলভ করব, 5 থেকে 7টা ম্যাথ আমরা এখন সলভ করব, এবং দেখব যে আমরা যে বেসিক গুলো আলোচনা করলাম
এই বেসিক গুলো থেকে আসে, না এর বাইরেও আমাদের আরো কিছু শিখতে হয়, সেটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, x স্কয়ার মাইনাস 7x প্লাস p ইকুয়াল 0। x স্কয়ার মাইনাস 7x প্লাস p ইকুয়াল 0 এই সমীকরণের কি বলছে এটা? সমীকরণের একটা মূল হচ্ছে -4, একটা মূল কত? -4। আরেকটা মূল কত আমরা জানি না, ধরে নিলাম হচ্ছে b, মানে বিটা ধরে নিলাম আমরা, মানে দুইটা সমীকরণকে মানে সমীকরণের দুইটা মূলকে আমরা আলফা এবং বিটা ধরে নিই। যে একটু আগে বুঝাইলাম এদের যোগফল গুণফল, সেই কনসেপ্ট থেকে এটা আসছে। তো বলছে যে এই সমীকরণে পি নামক পি এখানে একটা ধ্রুবক থাকার কথা ছিল, এই ধ্রুবকের মানটা তারা দিয়ে দেয় না, তারা চলক হিসাবে রাখছে এবং বলছে যে এই সমীকরণের একটা মূল যদি -4 হয়, তাহলে অপর মূলটা কত? মানে একটা মূল আমরা আলফা ধরে নিছি, আলফার মানটা আমাদের দেওয়া আছে, বিটার মান দেওয়া নাই। দুইটা মূল যোগ করলে আমাদের আর -4 প্লাস বিটা এরকম হবে। এই দুইটা মূলের যোগফল হচ্ছে -b, b বলতে বোঝায় x এর সহগ কত? -7 ডিভাইডেড বাই কত? আমাদের a, মানে x স্কয়ারের সহগ, এটা হচ্ছে আমাদের 1। তাহলে বিটা -4 এভাবে তো লেখা যায়, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে শুধু আমাদের 7 থাকবে। তাহলে বিটার মান কত আসবে? 7 প্লাস 4। সুতরাং বিটার মান হচ্ছে আমাদের কত? 11। তাহলে এই সমীকরণটার একটা মূল যদি আমাদের -4 হয়, তাহলে আরো একটা মূল হবে আমাদের 11। এবার যদি বলতো আমাদের পির মানটা কত হবে, সেটাও কিন্তু আমরা বের করতে পারি। আমরা জানি দুইটা মূল যদি আমাদের আলফা এবং বিটা হয়, সেক্ষেত্রে সমীকরণ নির্ণয় করার একটা ফর্মুলা ছিল আমাদের, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তাহলে x স্কয়ার মাইনাস 11 এবং -4 এই দুটো যোগ করলে হয় 7 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে হয় -44। তাহলে p এর জায়গায় কত আসলো? -44 আসলো। সুতরাং p এর মান হচ্ছে আমাদের -44। তাহলে p এর মান চাইলেও আমরা অ্যানসার করতে পারি, যেহেতু অপর মূল চাইছে, অপর মূল আমরা বিটা ধরে নিচ্ছি, তাহলে সেটার মানটাও আমরা বের করতে পারি। আশা করা যায় বুঝাইতে পারছি। তো আমরা বেশি বেশি ম্যাথ সলভ করব, বোর্ডে যেগুলো আসছে ওইগুলো আমরা বেশি বেশি সলভ করব, যার কারণে আমাদের আসলে বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এক্স এর কোন মানের জন্য এত এর সর্বোচ্চ মান পাওয়া যাবে? কোন মানের জন্য সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে? তাহলে সমীকরণটা দেওয়া আছে -4x স্কয়ার প্লাস 4ax প্লাস b স্কয়ার। কোন মানের জন্য? কোন মানের জন্য আসলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যায়? x এর কোন মানের জন্য? সেটা হচ্ছে আমাদের আমি দিছিলাম -b ডিভাইডেড বাই 2a, -b ডিভাইডেড বাই 2a, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে b বলতে কাকে বোঝায়? b বলতে x এর সহগ, এটা হচ্ছে 4a ডিভাইডেড বাই 2 ইনটু a, a বলতে কাকে বোঝায়? -4 কে বোঝায়। তো এটা কাটা, তাহলে আমাদের a বাই 2, এটা এই মানটার জন্য আসলে আমাদের সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর যদি বলে সর্বোচ্চ মানটা কত, এখানে মনে হয় সর্বোচ্চ মানটার কথাই বলছে। সর্বোচ্চ মানের ফর্মুলাটা ছিল আমাদের c - b² বাই 4a। c
সি আমাদের বলতে বি স্কোয়ার কে বোঝায়, এখানে কিন্তু বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কি সি মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে 4a কে বোঝানো হচ্ছে, 4a তার স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a, এ বলতে মাইনাস 4 কে বোঝানো হচ্ছে। তো দেখেন এখানে বি স্কোয়ার মাইনাস এখানে 4 স্কোয়ার a স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের মাইনাসের 4 স্কোয়ার হয় না, 4 এবং 4 গুণ করলে 4 স্কোয়ার এবং একটা মাইনাস 0, এটা কাটা যাবে, এন্ড a মাইনাস এই মাইনাসের সাথে গুণন হয়ে b স্কোয়ার প্লাস a স্কোয়ার, যেটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখতে পারি। তো এটাই আমাদের আসলে চাইছিল যে সর্বোচ্চ মানটা কত, এটা কি ঋণাত্মক না, ঋণাত্মক দেখে বলছে সর্বোচ্চ মান কত, আর যদি ধনাত্মক হতো তাহলে বলতো সর্বনিম্ন মান কত, আর যদি বলতো কোন মানের জন্য আসলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যাবে, সেটার आंसर হতো a/2, সেটার आंसर কত হইতো a/2। আচ্ছা অনেকজন আসলে অনেকভাবে দেখাবে সর্বোচ্চ মান বের করা বা কোন মানের জন্য আসলে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাওয়া যায়, এটা হচ্ছে আমার শর্টকাট, এটা আমি শর্টকাট দিতেছি, শর্টকাটে আপনারা বের করবেন। তো আসেন পরবর্তীতে যাই। এত সমীকরণের এক মূল 2 হলে দেখেন এরকম ম্যাথ কিন্তু আমি সমাধান করছি, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস k, 2x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল 0 বলছে। এই সমীকরণটা যে দেওয়া আছে আমাদের, এই সমীকরণটার কি বলছে, একটা মূল হচ্ছে 2, তাহলে অপর মূলটা কি হবে, একটা 2, তাহলে আরেকটা কত, আচ্ছা একটা আমরা 2 ধরলাম, আরেকটা কত সেটা আমরা জানি না, সেটা ধরলাম বিটা, তাহলে দুইটার যোগফল 2 এবং বিটা, দুইটার যোগফল হচ্ছে মাইনাস মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এরকম হবে না, মাইনাস বি ডিভাইডেড বাই এ, বি বলতে এগুলো কিন্তু আমার চিহ্ন সহ নিতে হবে, তো মাইনাস সহ নিচ্ছি, তাহলে আমাদের আসে হচ্ছে 2 প্লাস বিটা, এটা আসে আমাদের 3/2, তাহলে বিটা কত আসবে আমাদের 3/2 থেকে 2 বাদ যাবে, প্লাস আমাদের -1/2, তাহলে একটা মূল যদি আমাদের 2 হয় তাহলে বিটা হচ্ছে আরেকটা মূল, সেটা কত আমাদের -1/2, অপর মূলটা আমাদের কত -1/2। এত সমীকরণের মূলগুলো জটিল সংখ্যা হলে কে এর মান কত হবে, এত সমীকরণের দুইটা মূল জটিল, জটিল অর্থাৎ অবাস্তব, জটিল হওয়ার ক্ষেত্রে কি আমাদের কি ছিল, সমীকরণের যে নিশ্চয়কটা হবে ওই নিশ্চয়কটা আমাদের শূন্যের তুলনায় ছোট হবে, তাহলে আমাদের সমীকরণটা দেওয়া আছে k - 2 * x স্কয়ার, k - 2 * x স্কয়ার প্লাস 2kx - 1 বলছে। এই সমীকরণের যে দুইটা মূল, সেই দুইটা মূল যদি আসলে আমাদের জটিল সংখ্যা হয় তাহলে k এর মানটা কত হবে, জটিল সংখ্যা হওয়ার জন্য নিশ্চয়ক অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac সেটা শূন্যের তুলনায় ছোট হতে হবে, তো b স্কয়ার, b বলতে 2k কে বোঝানো হচ্ছে, b স্কয়ার মাইনাস 4a, a বলতে k মাইনাস 2, 4ac, c বলতে -1, তো b স্কয়ার মাইনাস 4ac এটা শূন্যের তুলনায় ছোট, অর্থাৎ হা করা মুখটা শূন্যের দিকে থাকবে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, জান 4k স্কয়ার প্লাস 4 ইনটু k মাইনাস 2, এটা আমাদের এরকম, তো জাস্ট এটা সমাধান করলেই হবে, এগুলোর সমাধান করলেই আমাদের আশা করবে। আমি আসলে ম্যাথ করাতে চাই অনেক, আমি চাই যে সম্পূর্ণ করায় দেই, কিন্তু শোনা যাবে না, বোঝা যাবে না স্পষ্ট। তো কে এর মান কত হলে তো সমীকরণের মূলদয় জটিল হবে, এরকম আরো একটা ম্যাথ, আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা কিভাবে বের করতাম, তার মানে আলফা প্লাস বিটা এবং হচ্ছে আলফা বিটা এই দুটো বের করতাম, পরে a মাইনাস b হোল স্কয়ার সমান
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই ফর্মুলা ইউজ করতাম, শেষ। আলফা মাইনাস বিটার মানে করছে। আবার যদি দেখেন যে ক্রমিক সংখ্যা, সমীকরণের দুটা মূল যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে কি হয়, একটা মূল আরেকটা মূলের থেকে এক বেশি হবে, অর্থাৎ একটা আলফা আর একটা আলফা প্লাস 1 এরকম হবে। সমীকরণের মূলদ্বয় জটিল হলে কি এর মান কত, এগুলা সমীকরণের মূলদ্বয় সমান হলে, সমানের ক্ষেত্রে কি ছিল, সমীকরণের মূল দুইটা সমান হবে কখন, যখন নিশ্চয়কের মান 0 হয়। আবার একটা সমীকরণ দিয়ে বলছে যে সমীকরণের মূল দুইটা আসলে কেমন হবে, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ক বের করে সিদ্ধান্ত নিব। যদি দেখি যে শূন্যের সমান হয়েছে তাহলে কিরকম হবে, শূন্যের তুলনায় ছোট হলে কেমন হবে, বড় হলে কেমন হবে, সেগুলা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এরকম নিশ্চয়ক সম্পর্কিত এখানে অনেক ম্যাথ আছে। সমীকরণের মূলদ্বয় সমান হলে বা একটা মূল সাপোজ একটা ধ্রুবক 3, তাহলে আরেকটা মূল কত হবে, একটা মূল 4, তাহলে আরেকটা মূল কত হবে, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমি ক্লাসটা আরো একটু বড় করতাম, যদি হচ্ছে স্পষ্ট লেখা বোঝা যাইতো তাহলে আসলে অনেকগুলা ম্যাথ আসলে আপনাদেরকে আমি করাই দিতাম। তো এগুলো আপনারা একটু কভার করবেন। তো খুব যে আসলে জটিল অনেক ম্যাথ আসলে করায় দিতে হবে বিষয়টা এমনও না, এই অধ্যায়টা আসলে খুবই সহজই ছিল। তো আপনারা একটু খুব সুন্দর মাথায় বুঝে বুঝে সলভ করবেন। তো আজকের ক্লাসটি আমি এ পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।